1897 খ্রিস্টাব্দের মে মাস স্বামীজি দার্জিলিং থেকে কলকাতায় ফিরে এসেছেন। আলমবাজার মঠেই অবস্থান করছেন। গঙ্গা তীরে কোনো স্থানে মঠ উঠিয়ে নিয়ে যাওয়ার জল্পনা হচ্ছে। শিষ্য আজকাল প্রায়ই মঠে তাঁর কাছে যাতায়াত করে ও মাঝে মাঝে রাত্রিতেও অবস্থান করে থাকে। শিষ্যের জীবনের প্রথম পথপ্রদর্শক নাগমশাই তাকে মন্ত্রদীক্ষা দেননি এবং মন্ত্র গ্রহণের কথা তুললে স্বামীজির কথা পেরে তাকে বলতেন, স্বামীজি মহারাজ জগতের গুরু হইবার যোগ্য। দীক্ষা গ্রহণে কৃতসংকল্প হয়ে শিষ্য সেজন্য স্বামীজিকে দার্জিলিংয়ে এর আগে চিঠি লিখে জানিয়েছিল। স্বামীজি তার উত্তরে লেখেন, নাগ মহাশয়ের আপত্তি না হইলে তোমাকে অতি আনন্দের সহিত দীক্ষিত করিব। সংঘমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামী শিষ্য সংবাদের নির্বাচিত অংশ। 1303 সালের 19শে বৈশাখ স্বামীজি আজ শিষ্যকে দীক্ষা দিতে প্রতিশ্রুত হয়েছেন। আজ শিষ্যের জীবনে সর্বাপেক্ষা বিশেষ দিন। শিষ্য সকালবেলায় গঙ্গা স্নান করে কতগুলো লিচু ও অন্যান্য কিছু জিনিস কিনে বেলা 8টা নাগাদ আলমবাজার মঠে উপস্থিত হয়েছে। শিষ্যকে দেখে স্বামীজি রহস্য করে বললেন, আজ তোকে বলি দিতে হবে না? স্বামীজি শিষ্যকে ওই কথা বলে আবার হাসি মুখে সকলের সঙ্গে আমেরিকার নানা প্রসঙ্গ বলতে লাগলেন। ধর্মজীবন গঠন করতে হলে কীরকম একনিষ্ঠ হতে হয়, গুরুতে কীরূপ অচল বিশ্বাস ও দৃঢ় ভক্তিভাব রাখতে হয়, গুরুবাক্যে কীরূপ আস্থা স্থাপন করতে হয় এবং গুরুর জন্য কীরূপে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হতে হয়, এসব প্রসঙ্গ তার সাথে সাথে হতে লাগলো। এরপর তিনি শিষ্যকে কতগুলো প্রশ্ন করে তার হৃদয় পরীক্ষা করতে লাগলেন। আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখনই তা যথাসাধ্য করবি তো? যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের ওপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি, তাহলে তাও অবিচারে করতে পারবি তো? এখনো ভেবে দেখ, নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে এগুসনি। এইভাবে কয়েকটি প্রশ্ন করে স্বামীজি শিষ্যের মনের বিশ্বাসের দৌড়টা বুঝতে লাগলেন। শিষ্য নতশিরে পারব বলে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে লাগল। স্বামীজি বললেন, যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আধিব্যাধি বিনষ্ট করেন, তিনিই যথার্থ গুরু। বেলা প্রায় 9টা হয়েছে। স্বামীজি আজ গঙ্গায় না গিয়ে বাড়িতেই স্নান করলেন। স্নানান্তে নতুন একখানি গৈরিক বস্ত্র পরিধান করে মৃদু পায়ে ঠাকুর ঘরে প্রবেশ করে পূজার আসনে উপবেশন করলেন। শিষ্য ঠাকুর ঘরে প্রবেশ না করে বাইরেই প্রতীক্ষা করতে থাকল। স্বামীজি ডাকলে তবে যাবে। এইবার স্বামীজি ধ্যানস্থ হলেন। ধ্যানান্তে স্বামীজি শিষ্যকে বাবা আয় বলে ডাকলেন। শিষ্য স্বামীজির সস্নেহ আহ্বানে মুগ্ধ হয়ে যন্ত্রবৎ ঠাকুর ঘরে প্রবেশ করল। ঠাকুর ঘরে প্রবেশ মাত্র স্বামীজি শিষ্যকে বললেন, দৌড়ে খিল দে। সেইরূপ করা হলে বললেন, স্থির হয়ে আমার বাম পাশে বস। স্বামীজির আজ্ঞা শিরোধার্য করে শিষ্য আসনে বসল। তার হৃৎপিণ্ড তখন কি এক অনির্বচনীয় অপূর্বভাবে দূর দূর করে কাঁপতে লাগল। এরপর স্বামীজি তাঁর পদ্মহস্ত শিষ্যের মাথায় স্থাপন করে শিষ্যকে কয়েকটি গুহ্য কথা জিজ্ঞাসা করলেন এবং শিষ্য ওই বিষয়ের যথাসাধ্য উত্তর দান করলে মহাবীজ মন্ত্র তার কর্ণমূলে 3 বার উচ্চারণ করলেন এবং পরে শিষ্যকে 3 বার তার উচ্চারণ করতে বললেন। এরপর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ দিয়ে স্থির হয়ে অনিমেষ নয়নে শিষ্যের নয়নপানে কিছুক্ষণ চেয়ে রইলেন। শিষ্যের মন এখন স্তব্ধ ও একাগ্র হওয়ায় সে এক অনির্বচনীয়ভাবে স্থির হয়ে বসে রইল। কতক্ষণ এভাবে কাটল তা কিছুমাত্র বুঝতে পারল না। এরপর স্বামীজি বললেন, গুরু দক্ষিণা দে। শিষ্য বলল, কি দেব? শুনে স্বামীজি অনুমতি করলেন, যা ভাণ্ডার থেকে কোনো ফল নিয়ে আয়। শিষ্য দৌড়ে ভাণ্ডারে গেল এবং 10টা লিচু নিয়ে আবার ঠাকুর ঘরে আসলো। স্বামীজির হাতে সেগুলি দেবা মাত্র তিনি একটি একটি করে সেগুলি সমস্ত খেয়ে ফেললেন এবং বললেন, যা, তোর গুরুদক্ষিণা দেওয়া হয়ে গেল। এই দিন শিষ্যের সাথে আমি আত্মা এই বিষয়ে আলোচনা শেষে স্বামীজি বলেছিলেন, এই সহজ বিষয়টা বুঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে, তবু লোকে তা বুঝতে পারছে না।
আপাতমধুর কয়েকটা রূপার চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গুর রূপ নিয়ে দুর্লভ মানুষ জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব। আজ এই পর্যন্তই। নমস্কার।